এখন আমি সুযোগ খুঁজছি কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। হঠাৎ এসব থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আমার মাথায় আসলো, আর তা হলো আমার বাবার বাড়ি যাওয়া। এমনিতেও কতদিন ধরে যাই না, ওখানে গেলে অত্যন্ত কয়েকদিনের জন্য হলেও এসব থেকে বাঁচবো। সকালে স্যার যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন আস্তে আস্তে স্যারের পিছনে দাঁড়িয়ে বললাম, স্যার একটা কথা ছিল। স্যার আমার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, কে? আমি বললাম, আমি আমাদের বাড়িতে যাব। স্যার ভুরু কুঁচকে বলল, না, এখন আমার অফিসে জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। আমি বললাম, আপনাকে কে যেতে বলেছে? আমি একাই যাব। স্যার বলল, আমি যখন যেতে পারবো তখনই তুমি যাবে আমার সাথে। স্যারের কথা শুনে তো আমার বিরক্তির চরম শিখরে উঠে গেল। ইস, ওখানেও তাকে সাথে করে নিয়ে যেতে হবে, সেখানেও আমার ক্লাস নিতে পারে। আমি কপাল কুঁচকে বললাম, আমি একাই যাব। স্যার আমার দিকে ফিরে বলল, আমি তোমাকে যেতে দিব না, মানে দিব না। এই বলে সে অফিসে চলে গেল। আমিও ভাবছি কিভাবে যাওয়া যায়। রাতে সবাই একসাথে খেতে বসেছি। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে আমার শ্বশুরকে বললাম, বাবা, আমার না বাসার কথা খুব মনে পড়ছে, আমি কয়েকদিন গিয়ে থেকে আসি। বাবা নরম গলায় বলল, আরে মা, এটা আবার জিজ্ঞেস করার কি আছে, তোমার যখন ইচ্ছে তুমি যাবে। শুনি আমি খুব খুশি। কিন্তু আমার খুশির 12টা বাজিয়ে দিল স্যার থমথমে গলায় বলে উঠল, না না, ও এখন যেতে পারবে না। আমি চেহারায় কাঁদো কাঁদো ভাব এনে রাখলাম। এবার আমার শাশুড়ি মা বলে উঠল, দিলে তো মেয়েটা মন খারাপ করে। তারপর আমার মাথায় হাত দিয়ে বলল, মা, তুমি মন খারাপ করো না, তুমি অবশ্যই যাবে। স্যার রাগী গলায় বলে উঠল, আমি বলছি না ও এখন যেতে পারবে না। এবার আমার শাশুড়ি মা স্যারকে একটা ধমক দিয়ে বলেন, চুপ, তুই বলার কে? বেশি কথা বলে এখন আমার হাতে মার খাবে। শুভতে কালকে যাবে। ইয়াহো, আমার তো ইচ্ছে করছে আমার শাশুড়ি মাকে গিয়ে একটা টাইম হাঁক দেই। স্যারের মুখটা দেখার মতো একেবারে থমথমে হয়ে রয়েছে। আমি গুনগুন করে গান গেয়ে জামা কাপড় গুছগাছ করছি, আর স্যার রুমের ভেতর অস্থির হয়ে পায়চারি করছে, একবার এই মাথায় আরেকবার সেই মাথায়। হঠাৎ থেমে আমার সামনে এসে বলল, তোমার যেতেই হবে? কদিন পরে গেলে কি হয়? আমি জামা ভাঁজ করতে করতে তার দিকে না তাকিয়ে বললাম, অনেক কিছু হয়। স্যার এবার নরম গলায় বলল, আর কয়দিন পর যাও না। কিন্তু আমি সেভাবেই বলতে থাকলাম, না, আমি কালকে যাব। আপনি আমাকে এখন কিছু বলতেও পারবেন না, বললে আমি বাবা মাকে বলে দেব। আর এইবার গেল আমি 1 মাসের আগে আসবো না। আমার এতটুকু বলতে না বলতেই স্যার ঝট করে আমার কোলে তুলে নিলেন, বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে তার হাত দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে আমার ঘাড়ে তার ঠোঁট মুখ ডুবিয়ে কামড় দিয়ে উঠল। আমি তো আচমকা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, এখন দেখি তুমি কিভাবে যাও। সবাই যখন জিজ্ঞেস করবে এই দাগ কিসের, তখন কি বলবে? আমি তাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে আয়নার সামনে গিয়ে হাত দিয়ে দেখলাম, সত্যি গলার কাছটা লাল হয়ে কামড় দাগ স্পষ্ট হয়ে উঠেছে। এখন আমি দাগ নিয়ে কীভাবে ওখানে যাই? কেউ দেখলে কিভাবে? এখানে তবু ওড়না দিয়ে ঢেকে ঢেকে রাখবে, কিন্তু সেখানে ওভাবে তো থাকতেও পারবো না। আমার এলসি ভাবিটা দেখলে ওড়না টেনে টেনে বলবে, এমন করে রয়েছিস কেন? আর সে যদি এই দাগ দেখে, তাহলে তো আর কথাই নেই, লুসু লুসু বলে খেপাতে শুরু করবে। আমি আয়নাতে দেখলাম স্যার আয়নাতে আমার দিকে মিটমিটে হাসতে আছে। আমি রাগে দুঃখে আমার ভাঁজ করা জামাকাপড়গুলো সব তার মুখে ছুঁড়ে মারলাম। এরপর আমি আর ওই বাড়িতে যেতে পারলাম না, আর এখানেও অনেক দিন পর্যন্ত ওড়না দিয়ে গলা ভালো করে পেঁচিয়ে তারপর রুম থেকে বের হতাম। কেউ জিজ্ঞেস করলে বলতাম ঠান্ডা লেগেছে, আর সবাই বলা শুরু করতো, নিজের একটু যত্ন নাও, আর কত কিছু। তার সাথে স্যারও তাল মিলিয়ে বলতে থাকে, সত্যি সত্যি তুমি একটু নিজের যত্ন নিতে পারো না, বলে হাসতে থাকে। আর আমি রাগে কটমট চোখে স্যারের দিকে তাকিয়ে থাকি, ইচ্ছে করে তখন ছেড়ে গলা টিপে ধরি। বাড়িতে তো যেতে পারলাম না, কিন্তু প্রতিদিন সেই স্যারের ক্লাস নেওয়া চলতে থাকলো। একটু পড়া না পারলে বলে হাত পাতো, তারপর চলে বেতের বাড়ি। 2 দিন হলো স্যারের 2 খালাতো ভাই ভাবি এসেছে। সকালে আমরা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। বাবা খেয়ে অফিসে চলে গেছে। রাত 12টা পর্যন্ত পড়ার কারণে এখনও চোখে ঘুম ঘুম ভাব রয়েছে, তাই বসে বসে হাঁপ দিচ্ছিলাম।
এমন সময় ছেলের এক ভাবি বলল, কী ব্যাপার সুখদি, রাতে ঘুম হয়নি ঠিক মতো? আমি ভাবলাম এই সুযোগ সবার সামনে বলে দেই, স্যারকে থামাতে পারি আজকে রাত 12টা পর্যন্ত পড়ানো থেকে। তাই ফট করে বলে ফেললাম, কি করব বলেন, আপনার দেবরে জ্বালায় রাতে একটু শান্তিমতো ঘুমাতেও পারি না। আমার এই কথা বলার সাথে সাথে স্যারের বিষম উঠে গেল, আর সবাই মুখ টিপে হাসাহাসি শুরু করে দিল। আর মা তো একটা লাজুক হাসি দিয়ে উঠে চলে গেল। আমি বুঝলাম না আমার এই কথায় হাসির কী ছিল। কই স্যারকে সবাই একটা বকা দিবে তা না, আর স্যারের বিষম তো যেন থামছেই না। সেইভাবে স্যারের সামনে একটা পানির গ্লাস দিয়ে বলল, আহারে শুভ্র, আমাদের সব থেকে একটু মাঝে মধ্যে ঘুমাতেও দিও। বললেই আবার সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বিকেলে সবাই মিলে ঠিক করলাম ঘুরতে যাব। আমি খুব সুন্দর করে একটা বেগুনি রঙের শাড়ি বের করলাম পরার জন্য। তখন স্যার রুমে এসে আমার কাছে বলল, সত্যি তুমি তো মনে হয় শাড়ি পরতে পারো না, দাও আমি পরিয়ে দেই। আমি তাকে থামিয়ে বললাম, জি না, আমি একাই পড়তে পারি, এতদিন যে পড়লাম। স্যার হঠাৎ রেগে গিয়ে বলল, সব কিছু তোমার পারতে হবে। বললে একটা রাগ আর বিরক্তি ভাব নিয়ে চলে গেল। আর আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তার অবাক কি হলো? কেউ কিছু না পারলে মানুষ রাগ হয় জানতাম, কিন্তু কেউ কিছু পারলে যে রাগ হয় এটা তো জানতাম না। আমি শাড়ি পরে হালকা সাজুগুজু করে বেরোলাম। সাজুগুজু বলতে আমার সেই সিম্পল সাজ। দুটো গাড়ি করে আমরা বেরিয়েছি। একটাতে স্যারের খালাতো ভাই ভাবি, আর একটাতে আমি স্যার আর সামিয়া। সামিয়া বসেছে পিছনে। কখন থেকে দেখে যাচ্ছে স্যার ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে আমাকে দেখেই যাচ্ছে। এতে দেখার কি হলো বুঝলাম না। এভাবে তাকাতে না তাকাতে আবার অ্যাক্সিডেন্ট করে বসে। আমরা সবাই অনেক জায়গায় ঘুরলাম, অনেক মজা করলাম, তারপর এলাম একটা নদীর পাড়ে। আমরা সবাই গাড়ি থেকে বেরোলাম। আমি সবার সামনে বললাম, স্যার চলুন না ওই দিকটায় যাই। আমার মুখে স্যার ডাক শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। স্যারের এই খালাতো ভাই বলল, কী রে শুভ্র, তোর বউ তোকে স্যার বলে ডাকে কেন? আবার এইভাবে বলল, বোধ হয় আমাদের সামনে নাম ধরে ডাকতে লজ্জা পাচ্ছে তাই। সুপ্তি, তুমি আমাদের সামনে তোমার স্যারকে নাম ধরে ডাকতে পারো। বলতেই আবার হাসতে লাগলো। স্যারও দেখলাম খানিকটা লজ্জা পাচ্ছে। নদীর পাড়ে আমরা এক একজন ছড়িয়ে ছিটিয়ে ঘুরতে লাগলাম। স্যারের ভাই ভাবি সামিয়া কাউকে এখন আর দেখা যাচ্ছে না। আমি আর স্যার পাশাপাশি হাসি। জায়গাটা একটু নিরিবিলি। হঠাৎ আমার চোখে পড়লো একটা আইসক্রিমের ভ্যান। আমি স্যারকে চিৎকার করে বলতে লাগলাম, স্যার আমি আইসক্রিম খাবো, প্লিজ এনে দেন। স্যার বলো, এখন এই অসময়ে আইসক্রিম খাবে? উহ, আইসক্রিম খাবার আবার সময় অসময় থাকে। আমি স্যারকে আবার বললাম। স্যার আমার জন্য পাগলামো দেখে মানা করতে পারলো না। আমাকে গাড়ির কাছে দাঁড় করিয়ে রেখে আনতে গেল। একটু পর ফিরে আসলো দুইটা কোন আইসক্রিম নিয়ে, তারপর দুইটা আমার হাতে দিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, আপনি খাবেন না? সে বলল, না, দুইটাই তোমার। আমার খুশি আর দেখে গিয়ে দুইটা আইসক্রিম দুই হাতে নিয়ে একসাথে খাওয়া শুরু করলাম। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি খাচ্ছি আর স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি দুষ্টুমি করে আমার হাতের আইসক্রিমটি তার গালে লাগিয়ে দিলাম। স্যার চমকে উঠল আর আমি হাসতে লাগলাম। স্যার হঠাৎ খপ করে আমার হাত ধরে আমাকে গাড়ির সাথে চেপে ধরলো। তারপর তার গাল আমার গালের সাথে আস্তে আস্তে ঘষে তার গালের আইসক্রিমের ক্রিম আমার গালেও লাগিয়ে দিল। তার ছোঁয়ায় আমি কেঁপে উঠে একদম ফ্রিজ হয়ে গেলাম। হাতের আইসক্রিমটি মাটিতে পড়ে গেল। স্যার আমার সামনে ছোট চুলগুলো আলতো করে হাত দিয়ে কানে গুঁজে দিয়ে আমার চোখে চোখ রেখে খুব আস্তে আস্তে বলতে লাগলো, আমাকে এখনও স্যার ডাকো কেন? আমি তার চোখের ভেতরে হারিয়ে গিয়ে জবাব দিলাম, আপনি তো বলেন আপনি আমার স্যার। স্যার একটু মুচকি হেসে বলল, আমি কি তোমার শুধু স্যারই লাগে? এতটুকু বলে স্যার ধীরে ধীরে আমার মুখের দিকে আগাতে লাগলো, খুব কাছে। তার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। আমি বিরাজ করতে লাগলাম, চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু চোখ বন্ধ করতেই আমার সামনে ভেসে উঠল সেই মেয়ে। স্যারকে জড়িয়ে ধরার দৃশ্য। মুহূর্তের মধ্যে সব কিছু কেমন যেন হয়ে গেল। আমি স্যারকে একটা ধাক্কা দিয়ে ফেললাম। স্যার পেছনে তাল সামলাতে সামলাতে আমার দিকে আহত চোখে তাকালো। আমার চোখে পানি এসে পড়লো। আমি পেছনে ঘুরে গেলাম। তখনই সবাই ফেরত এসে পড়লো। সবাই হেসে হেসে বলতে লাগলো, তারা কে কি দেখলো? আমি মুখে একটা জোর করে নকল হাসি এনে রাখতে চাইলাম। তারপর যে যার গাড়িতে উঠে বসলাম। সামিয়া হড়হড় করে কথা বলেই যাচ্ছে। আমি আর স্যার দুজনেই চুপচাপ।
কেউ কারো দিকে তাকাতেও পারছে না। গাড়ি চলতে লাগলো। হঠাৎ সামিয়া গাড়ির ব্লুটুথে একটা গান ছেড়ে দিল। একটি সেফ সং চলতেছে। সামিয়া চেঞ্জ করতে লাগলো, কিন্তু হচ্ছে না, তাই ওটাই চলতে লাগলো। গানটি শুনতে শুনতে আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। বারবার চোখটা ছলছল করে উঠছে। ছেলের দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলাম সে আর বাম হাত দিয়ে ড্রাইভ করছে, আর ডান হাতটা গাড়ির জানালার উপর রেখে মুঠ করে মুখ ধরে রেখেছে। তার চোখও লাল হয়ে রয়েছে। এর কিছুক্ষণ পর স্যারের ভাই ভাবির চলে গেল। আজ আমাদের ভার্সিটিতে রিউনিয়ন, অনেক বড় আয়োজন করা হবে। আমি সকাল থেকে নীল রঙের শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। এত বড় অনুষ্ঠান বলে কথা, ভালো করে রেডি তো হতেই হবে। আমি আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পেছনে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পিছনে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বাহ, আজ তো দেখি ভালো সাজুগুজু চলছে। আমি আয়নাতে তাকিয়ে হাতে চুড়ি পরতে পরতে মুখ ভেঙিয়ে বললাম, চলবেই তো, আজ কলেজে আমাদের সব সিনিয়র আসবে। কত বড় আয়োজন, সিনিয়রদের ঠিকমতো আপ্যায়ন করতে হবে না? স্যার চোখ বড় বড় করে বলল, তাই নাকি? তুমি আবার আপ্যায়নও করতে পারো? তা কি আপ্যায়ন করবে শুনি? আমি পেছনে ফিরে বললাম, সেটা আপনাকে বলবো কেন? বলি একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসলাম। আচ্ছা, আমাকে দিয়ে আসেনি, ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে। ভার্সিটিতে গিয়ে আমি পুরো বিস্মিত হয়ে গেলাম। এ তো পুরো দেখি চেহারা পাল্টে গেছে, এত ডেকোরেশন। ক্লাসের একটা মেয়ে তিশা, ওর সাথে আমার খুব ভাব। একটু পর আমার কাছে এসে বলল, এ তো দেরি করেছিস কেন? শুনছিস, আমাদের সেকশনে মেয়েদের উপর পড়েছে সিনিয়রদের আপ্যায়নের ভার। মাহমুদ স্যার বলে গেছে কোনো ত্রুটি যেন না হয়। তারপর মুখে একটা বিরক্তির ভাব নিয়ে বলল, বলতো এখন অনুষ্ঠান এনজয় না করে কি সিনিয়রদের পেছনে পেছনে ঘুরবো? ওর কথা শুনে আমারও চরম বিরক্তি লাগলো। শুভ্র স্যারকে বলা কথাটা যে এভাবে সত্যি হয়ে যাবে কে জানতো। আমি তো এমনি বলেছিলাম। হলরুমে গিয়ে দেখলাম শুধু আমি আর তিশা না, আমাদের ক্লাসের সব মেয়েরাই চরম বিরক্তি। সবাই তো সাজগোজ করে এসেছে সেলফি তুলবে, আবার কেউ কেউ বপের সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াবে। তা না করে এখন সবাই মিলে হলরুমে সিনিয়রদের জন্য ফুল, মালা, ব্যাচ আরও কত কি রেডি করছে। এই দায়িত্ব তো অন্য ক্লাসে মেয়েদেরও দিতে পারতো। আবার শুনি বেস্ট সিনিয়র স্টুডেন্টের নাকি ফুলের মালা দিয়ে বরণ করতে হবে গেট থেকে। উহ, রিউনিয়নের এত কিছু হয় বলে তো জানতাম না। একটু পর আমাদের এক বেশি সিনিয়র প্রফেসর মাহবুব স্যার এসে বলতে লাগলো, এই তাড়াতাড়ি করো, আজকে আমাদের কত সোনার টুকরো ছাত্রছাত্রী আসবে, তাদের জন্য কোনো আপ্যায়নের ত্রুটি না হয়। সবাই তাদের সাথে ভালো ব্যবহার করবে, তারা যা চায় তাই দিবে। যদি শুনি কাউকে ঠিকমতো দেখাশোনা করা হয়নি, তাহলে তোমাদের সব কয়টাই আমি পরে খবর নেব। তারপর বাছাই করতে লাগলো কে কে ফুলের মালা দিয়ে বেস্ট সিনিয়র স্টুডেন্টের বরণ করবে। তারপর আমার হাতে একটা ফুলের মালা তুলে দিয়ে স্যার চলে গেল। কখন থেকে গেটে দাঁড়িয়ে আছি হাতে ফুলের মালা নিয়ে। এক এক করে সিনিয়ররা ঢুকছে, আর মাহবুব স্যারের বেস্ট স্টুডেন্টের স্যার নিজে হাতে ধরে ভেতরে ঢুকছে। হঠাৎ আমার সামনে যে সিনিয়রের ব্যাচ পড়ে দাঁড়ালো, তাকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। আমার মুখ হা হয়ে গেল। আমার সামনে একটা নীল রঙের পাঞ্জাবি পরে শুভ্র স্যার দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, পাঞ্জাবির হাতা কুইন পর্যন্ত ভাঁজ করে, হাতে কালো দামি ব্র্যান্ডের ঘড়ি পড়েছে। স্যার সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, আর আমি মালা হাতে নিয়ে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাহবুব স্যার এসে শুভ্রকে জড়িয়ে ধরল। তারপর আবেগে আপ্লুত হয়ে বলল, শুভ্র তুমি এসেছো, কতদিন পর তোমাকে দেখলাম। তারপর সবার উদ্দেশ্যে বলো, আমাদের ভার্সিটির এই পর্যন্ত সবচেয়ে সেরা স্টুডেন্ট শুভ্র। ওর মতো ভদ্র আর মেধাবী ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি। কি মেধা, এই ভার্সিটিতে 1 বছর পরে স্কলারশিপ পেয়ে লন্ডনে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর আমাকে এক ধমক দিয়ে বলো, এমন হাঁ করে না থেকে মালাটা তাড়াতাড়ি পরাও। আর হ্যাঁ, সত্যিই শুভ্র ঠিকমতো দেখাশোনা করবে, এই দায়িত্ব তোমার উপরেই রইল। আমি স্যারকে আস্তে আস্তে মালাটা পরিয়ে দিলাম। স্যার আমাকে একটা চোখ টিপ মারল। আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, পৃথিবী এত ছোট কেন? আমার স্যার বর, আবার সিনিয়র একজনই। স্যার মালা পরতে সামনে চলে যাচ্ছে, আর আমি সাইডে তাকিয়ে দেখলাম সব মেয়েদের মুখ হা হয়ে গেছে। এখন আর কারোর চোখে বিরক্তি নেই, সবার চোখে ইমপ্রেসড ভাব। তিশা আমার কাছে এসে বলল, একটু আগে চোখের সামনে এটা কাকে দেখলাম?
এমন সুন্দর সিনিয়রকে আপ্যায়ন তো আমাদের সারা জীবন করতে দিলেও খুশি। সবার মুখে একই কথা, সবাই শুধু শুভ্র স্যারকে খুঁজছে। সত্যি নীল পাঞ্জাবিতে স্যারকে আজ দারুণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। না, স্যারকে এতটা সুন্দর আজকে না লাগলেও হতো। এই পেতনিগুলি আবার আমার স্যারকে নজর না লাগিয়ে দেয়। আমি এক জায়গায় দাঁড়িয়ে পেপসির বোতলের চুমুক মাত্রই দিতে নিতেই তো স্যার এসে আমাকে বলল, যাও তোমার সিনিয়র জন্য এক বোতল পেপসি নিয়ে আসো। আমি চুপচাপ নিয়ে এসে তার হাতে দিলাম। এখন আবার সে বলে, দাও। এবার আমি বিরক্ত নিয়ে বললাম, কেন আপনার হাতে কি মেহেদি লাগিয়েছেন? স্যার বলো, সিনিয়রের কথা শুনছো না, তার উপর আবার বেয়াদবি। বলবো মাহবুব স্যারকে। আমি তার কাছে কথা শুনে ভুরু কুঁচকে মুখ ফুলিয়ে তার বোতলটা নিয়ে মুখ খুলে দিলাম। তারপর তার হাতে দিয়ে আবার পেপসির বোতলে একটা চুমুক দিলাম। আরেকটা চুমুক দিব তার আগে স্যার তার হাতের বোতলটা আমাকে ধরিয়ে দিয়ে আমার বোতলটা নিয়ে একটা মুচকি হাসি দিয়ে চুমুক দিয়ে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, সে আমার এটো করাটা কেন নিয়ে গেল। রিউনিয়ন অনুষ্ঠানে প্রথম ভার্সিটির প্রফেসররা একে একে লেকচার দিচ্ছে লাগলো। মাহবুব স্যার তো শুভ্র স্যারের গুণগান গাইতে গাইতেই শেষ। আমরা সবাই চেয়ারে বসে আছি আর বোরিং বোরিং ভাষণ শুনছি। স্যার যেখানে বসেছে তার পিছনের সারিতে আমি বসেছি, স্যারের একদম পিছনে বসেছি। আমাদের ক্লাসের সব থেকে ঢঙ্গি মেয়ে রিয়া, আর ওর 3 সিট পাশেই আমি। রিয়া পেছন থেকে হাঁ করে ছেলের দিকে তাকিয়ে আছে আর একটু পর পর সেই বাহানা নিয়ে হেসে হেসে কথা বলছে। আমার তো মনে হচ্ছে আমার পুরো শরীর যেন কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে। এ তো হাসাহাসি কী হয়েছে বুঝতে পারছি না। আর স্যারও দেখো কিভাবে দাঁত কিলাচ্ছে। হঠাৎ দেখলাম রিয়া ওর হাতে ছেড়ে কাঁধে রাখলো। আমার পুরো শরীর জ্বলে গেল। আমি ফট করে উঠে গিয়ে রিয়ার মাথার চুলগুলো ঝাঁকাতে শুরু করলাম। তারপর ওর হাতে জুসের বোতল ওর মাথার উপর করে ঢেলে দিলাম। প্রফেসর তার ভাষণ থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চারপাশে সবাই তাকিয়ে রয়েছে। শুভ্র স্যার আমাকে থামানোর জন্য দাঁড়িয়ে আমার হাত ধরে সত্যি সত্যি বলে ডাকছে। আমি শুধু শুনছি, সত্যি সত্যি সত্যি। হঠাৎ তিশা ধাক্কা নয় আমার ফিরে তাকালাম। ও আমাকে বলল, কিরে এমন দাঁত কিরমির করে কি দেখছিস? কখন থেকে ডাকছি? তার মানে এতক্ষণ ধরে আমি কল্পনা দেখছিলাম। তাদের দিকে তাকিয়ে দেখলাম এখনও তাদের হাসি চলছেই। আমি রাগে সেখান থেকে উঠে বাইরে চলে আসলাম। মাঠের এক কোণায় দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ চোখে সানগ্লাস পরা একটা ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলো, হে প্রিটি গার্ল, তোমার নাম কি? দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র। আমি বুঝতে পারছি না কি করব। এভাবে কোনো ছেলের হাত ধরতে ভালো লাগে না, কিন্তু সিনিয়র হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছি, না করলে অভদ্রামিই দেখাবে। আমি ওদের সংকোচে হাতটা একটু একটু করে বাড়াচ্ছি। তখনই শুভ্র স্যার এসে সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাত হ্যান্ডশেক করে বলল, কী রে রিফাত, কী খবর? সেই ছেলেটির মানে রিফাত। স্যারকে জড়িয়ে ধরে বলে, দোস্ত কতদিন পরে দেখা। স্যারের পাশে আরেকটা ছেলে দাঁড়িয়েছিল, তাকে আমি চিনি, নাহিদ ভাইয়া, স্যারের বন্ধু, বিয়েতে দেখা হয়েছিল। নাহিদ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, আরে ভাবি যে। রিফাত নামে ছেলেটির চোখ থেকে সানগ্লাস খুলে অবাক হয়ে বলল, ভাবি? নাহিদ ভাইয়া বলল, হ্যাঁ এই তো আমাদের শুভ্রর বউ। কিন্তু ভাবি এখানে কেন? শুভ্র স্যার বলে উঠল, ও এই ভার্সিটিতে পড়ে। রিফাত ভাইয়া বলো, ও তার মানে আমাদের জুনিয়র ভাবি। ভাগ্যিস আগে বললি, আর একটু হলে তো আমি প্রপোজ করে বসছিলাম। বললেই তো সে হাসতে লাগলো। শুভ্র স্যারের সম্ভবত কথাটি ভালো লাগলো না। তাদের দুজনকে বলো, ওই তোদের ওখানে কেউ মনে হয় ডাকছে। তারা দুজন চলে গেল। আমি ঠিক বুঝতে পেরেছি যে স্যার মিথ্যে বলেছে। তারপর আমাকে বলো, একটু পর কোথায় চলে যাও? খুঁজে পাই না। আমি মুখ ভেঙচি বললাম, কেন হাসাহাসি শেষ হয়ে গেছে? বলে চলে যেতে নিয়েছিলাম, আর তারপরে শাড়ির সাথে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলাম। স্যার এসে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেলল, না হলে এক্ষুনি মুখ থুবড়ে মাটিতে পড়তাম। কোনো মতে ঠিক হয়ে দাঁড়ালাম, কিন্তু সমস্যা একটাই বেঁধে গেল। আমার শাড়ি কুচি খুলে গেছে। এখন কি করি? মুখটা কাদো কাদো করে কোনো মতো হাত দিয়ে শাড়ির সামনে রাখলাম। স্যার আমার অবস্থা দেখে বলল, কী যে করো না। তারপর আমাকে ধরে একটি কাছের করিডোরে চিপায় নিয়ে গেল। সব ক্লাস বন্ধ, তাই এখানেই দাঁড়াতে হলো। এখানে মানুষের ভালোই আনাগোনা, অন্য কোথাও যে যাব এই অবস্থাও সম্ভব না। আমি চিপায় দাঁড়িয়ে কুচি ঠিক করতে লাগলাম। স্যার পেছনে মুখ করে আমায় আড়াল করে দাঁড়িয়ে আছে যাতে কেউ দেখতে না পারে। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। কেমন যেন লাগছে। তাড়াহুড়ায় কিছুই ঠিক করতে পারছি না। তার উপর জামদানি শাড়ি বিদায় একা একা কুচি ধরতেও পারছি না।
সকালেও সামিয়া ঠিক করে দিয়েছিল। স্যার একটু পর বলো, কি হলো, তাড়াতাড়ি করো। আমি কাঁদো কাঁদো করে বললাম, পারছি না। স্যার এবার ফিরে আমার মুখ করে দাঁড়ালো। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে নিচু হয়ে শাড়ি কুচি ঠিক করে দিতে লাগলো। আর আমি তার দিকে তাকিয়ে রইলাম। স্যার কুচিগুলো সব ভাঁজ করে আমার হাতে দিল। আমি তারপর আমার কোমরে তা গুঁজে নিলাম। কুচি কোমরে গোজার সময় শাড়ি ফাঁকা হয়ে কোমরের খানিক অংশ বের হয়ে গেল। স্যার তা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আর আমি তো লজ্জায় খুনি হয়ে গেলাম। তাড়াতাড়ি আসল ঠিক করব তখনই কিছু ছেলে এখানে আসছিল বলে স্যার আমাকে আড়াল করার জন্য একদম আমার কাছে এসে পড়লো। যখন হঠাৎ দুজনেই বুঝতে পারলাম আমরা এত কাছে, তখন একে অপরের মুখে চোখ পড়তেই আমরা যেন কোথাও আটকে গেলাম। স্যার আমার চোখের দিকে তাকিয়ে রইলো আর আমি স্যারের চোখে। দুজন যেন চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি। পাশ থেকে হালকা হালকা বাতাস আসছে, যার ফলে স্যারের সামনে কিছু চুল বারবারই কপালে এসে পড়ছে। আর আমার সামনে চুলগুলো পেছনের দিকে উঠছে। মনে হচ্ছে কেউ মনের ভেতরে সুর বাজিয়ে দিচ্ছে। আমাদের দুজনকে কেউ যেন স্ট্যাচু করে দিয়ে চলে গেছে। আচ্ছা, একে কি বলে চোখে চোখে কথা বলা? বিকেলে সুব্রত ছাড়া তাদের গ্রুপের আরও বেশ কিছু ছেলে গোল করে বসে আড্ডা দিচ্ছে। আমি দূর থেকে দেখছি। স্যারের কাঁধে একটা গিটার। সবাই স্যারকে গান গাইতে বলছে। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি এসে গিটারে সুর তোলা শুরু করলো। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সুর তুলে গাওয়া শুরু করলো। হুম। আমি ধীরে ধীরে ছেড়ে দিকে আগাতে লাগলাম। মনে হচ্ছে যেন সব কিছু থেমে স্লো মোশনে চলছে। আমি আর ছেঁড়া ছেঁড়া যেন এখানে আর কেউ নেই। বাতাসও যেন সুর বইছে। আর এর পরের লাইনটা যে আমার মনেই গেয়ে উঠল। সবাই ছেলের কাছে গিয়ে জড়ো হচ্ছে। আর সে চোখ বন্ধ করে গিটারের সুর তুলে যাচ্ছে। তার মুখ এক লাজুক হাসি। হঠাৎ আস্তে করে চোখ খুলে আনমনে তাকিয়ে গিয়ে উঠল। তারপর আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে আমাকে হারিয়ে যাওয়ার থেকে ফিরিয়ে আনলো সকলের হাততালি। সবাই হাততালি দিয়ে শুভ্র শুভ্র করে চেঁচাচ্ছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। সত্যি স্যার তো সুন্দর করে গানটা গাইলো কী করে, অসাধারণ থেকেও বেশি। সন্ধ্যার পরে কনসার্ট শুরু হলো। সিঙ্গার আনানো হয়েছে বড় বড়। তারা ব্যান্ড বানিয়ে গান গেয়ে যাচ্ছে আর সবাই লাফালাফি করছে। আমার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো। তিশাকে জিরিয়ে নিব, ও নিচেই যাচ্ছে, কথা শুনছেই না। এত জোরে জোরে গান হচ্ছে যে কানের কাছে কিছুই শোনা যাচ্ছে না। তাই আমি একাই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হতেই আমার পথ আগলে দাঁড়ালো আসিফ, আমার এক ব্যাচ সিনিয়র। ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে আমার পিছনে পড়ে আছে। আমি কখনো পাত্তা দিইনি। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি তাড়াতাড়ি অনুপাস দিয়ে চলে যাচ্ছিলাম। কিন্তু সেখানেও সে আমার পথ আগলে দাঁড়িয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি হলো সত্যি, আজকে আমার থেকে কিভাবে পালাবে? এই নিরিবিলিতে আমাদের ডিস্টার্ব করতে কেউ আসবে না। আজকে তোমায় যা লাগছে না। ওর কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভীষণ ভয় লাগছে। আমি আবারও চলে যেতে নিলেও আমার হাত খপ করে ধরলো। আমি হাত ছোটানোর অপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। খুব শক্ত করে ধরেছে। আমার হাতের কাছের চুড়িগুলো ভেঙে হাতের ভেতরে ঢুকে যাচ্ছে। যেন খুব ব্যথাও লাগছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। এই শব্দের ভেতর কেউ আমার চিৎকারও শুনছে না। ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমাদের সামনে কেউ এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম শুভ্র স্যার। স্যারকে দেখে আসিফের হাত কিছুটা আগলা হতেই আমি জোরে হাত ছাড়িয়ে ছুটে গিয়ে স্যারকে শক্ত করে তার পেছনের পাঞ্জাবি খামচে ধরে জড়িয়ে ধরলাম। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কিছুক্ষণ পর স্যার আমাকে তার হাত থেকে ছাড়িয়ে আসিফকে ধরে বেদম মারতে লাগলো। স্যার প্রচণ্ড রেগে আসিফকে পাগলের মতো ঘুষে দিচ্ছে। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে আর বলছে, ওর হাত ধরেছিস, তোরে তো সাহস। আরও যেন কিছু বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি স্যারের এই রূপ কখনো দেখিনি। আসিফ একবার কোনো মতো ছুটে দৌড়ে চাইলো, কিন্তু তার আগে স্যার ওকে ধরে আবার মারতে লাগলো। আসিফের অবস্থা প্রচণ্ড খারাপ। আর কিছুক্ষণ মারলে বোধহয় ও মরেই যাবে। আমি এবার স্যারকে আটকে বললাম, স্যার ছেড়ে দিন, এবার ও মরে যাবে। বাধা পেয়ে স্যার একটু থেমে যাওয়ার সুযোগেই আসিফ পালিয়ে গেল। স্যার এবার আমার দিকে তাকিয়ে সে অগ্নিচোখে চেঁচিয়ে বলতে লাগলো, কমন সেন্স নেই, একা একা এখানে চলে এসেছ, বেশি সাহস দেখাও। এমনিতে আমি ভয়ে কাঁপছিলাম, তার উপর স্যারের বকা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। স্যার আমার কান্না দেখে নরম হয়ে আমার মাথা তার বুকে টেনে নিল। আমি এবার স্যারের বুকে গিয়ে ডুকরে ঝরে কেঁদে উঠলাম। তারপর স্যার আমাকে বাসায় নিয়ে আসলো।
সারা রাস্তা আমি কান্না করেছি। বাসায় এসে স্যার আমার হাত থেকে ভাঙা কাঁচের টুকরোগুলো বের করে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। আমি ব্যথায় করতে লাগলাম। সামনে তাকিয়ে দেখলাম স্যারের চোখ কেমন যেন ছলছল করছে। আমার আঘাতে যেন সে ব্যথা পাচ্ছে। এরপর স্যার আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল। তারপর লাইট অফ করে বিছানায় নিয়ে আমাকে তার বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লাইট অফ থাকার পরেও রুম হালকা আলোকিত হয়ে রয়েছে। আজ মনে হয় ভরা পূর্ণিমা। চাঁদের আলো উপচে পড়ে রুমে ঢুকে চারদিকে জ্যোৎস্নার ন্যায় আলোকিত করে রয়েছে। কেমন যেন মায়াবী মায়াবী লাগছে রুমটা। ভয় আমার এখনও কাটেনি। স্যার আমার মাথা হালকা ঝাঁকুনি নরম গলায় বলো, এই সুপ্তি, তুমি ভয় পেয়ে রয়েছো কেন? আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। জানো, প্রথম যখন কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম, ক্লাসে ঢুকেই দেখছিলাম তোমাকে। দেখলাম একটা মিষ্টি মেয়ে ঘুমে ঢোলো ঢোলো অবাক চোখে তাকিয়ে আছে। চুলগুলো হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার। একটা বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তুমি ঠিক সেভাবেই তাকিয়েছিলে। একটি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে। তোমাকে দেখে আমি সেদিনই অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর প্রতিদিনই দেখতাম তুমি এক নজরে বইয়ের দিকে তাকিয়ে থাকতে, একবার আমার দিকে তাকাতে না। আর আমার চোখ বারবারই কৌতূহলী হয়ে তোমার দিকেই চলে যেত। তোমার সেই চাহনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসতো। শুভ্র স্যারের কথাগুলো শুনে আমার সব ভয় কান্না কোথায় যেন চলে গেল। কত মিষ্টি করে সে কথা বলছে। আমি তার কথার মাঝে হারিয়ে গেলাম। স্যার বলতে লাগলো, জানো, যেদিন তুমি আমার প্রথম হড়বড় করে তোমার পছন্দের কথা বললে, সেদিন আমি চমক বিস্মিত হয়েছিলাম। তারপর যখন এক দৌড়ে আমার সামনের থেকে চলে গেলে, এক অপূর্ব অনুভূতি আমার মন ছেয়ে গেল। এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি। রাত দিন আমি যেন কোথাও হারিয়ে গেলাম। অকারণে হাসতে লাগলাম। সব কিছুই খুব সুন্দর লাগতে শুরু করলো। 4 দিন তুমি কলেজে আসলে না। তোমাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম। তারপর ক্লাস টেস্টের বাহানায় তোমাকে কলেজে আনলাম। প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগা শুরু হলো। কলেজের বিদায় অনুষ্ঠানে যেদিন সব মেয়েরা গাদা গাদা মেকআপ করে এসেছিল, সেখানে সবার মাঝে তুমি কতটা সিম্পল সাজে এসেছিলে। সেদিন প্রথম তোমাকে শাড়ি পরা দেখেছিলাম। সাধারণের ভেতরে অসাধারণ লাগছিল তুমি। সেদিন তোমাকে দেখে মন থেকে একটা গান বেরিয়েছিল, ভালোবাসি। স্যার খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিল। আমি তার বুকে মাথা রেখে চুপচাপ শুনেছিলাম। স্যারের হৃদয়স্পন্দন খুবই দ্রুত শোনা যাচ্ছে। সুপ্তি, তোমার মনে আছে আমি একবার তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম, কিন্তু তুমি সেখানে না গিয়ে আমাকে একটা নর্মাল টেস্ট ফুডের দোকানে নিয়ে গেলে। তুমি যে কোনো রেস্টুরেন্টে যেতে চাওনি তা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম। তোমাকে দেখে সেদিন আমি শুধু মুগ্ধই হয়েছিলাম। যেখানে মেয়েরা তাদের পছন্দের মানুষকে নিয়ে দামি দামি রেস্টুরেন্টে যেতে চায়, খরচের উপর খরচ করতে থাকে, সেখানে তুমি আমাকে টেনে নিয়ে খরচ করতে দিতে না। কতটা সিম্পল তোমার মন, কত অল্প দিয়ে খুশি হওয়া যায়। আমি এবার মুখ ফুলিয়ে বললাম, আচ্ছা, বিয়ের প্রথম রাতে যে আপনি আমাকে বললেন আমি আপনাকে বড়লোক দেখে বিয়ে করেছি, সে আর মৃদু হেসে বলল, সেটা তো আমি তোমাকে রাগ করে হার্ট করার জন্য বলেছিলাম। আমি খুব ভালো করেই জানি আমার সত্যি এমন না। তাই তো যখন তুমি এটা শুনে আহত চোখে আমার দিকে তাকালে, আমি তোমার চোখে চোখ রাখতে পারলাম না। মাঠের কোণে গাছের গুঁড়িতে যখন আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম, তখন হালকা রোদের কারণে তুমি হালকা চোখ কুঁচকে মুখে মিষ্টি হাসি নিয়ে সামনে তাকিয়ে হড়বড় করে কথা বলতে থাকতে। মাঠের খোলা বাতাসে তোমার সামনে চুল উঠতে থাকতো। তোমার ওড়না কোনো বারবার উড়ে আমার মুখে এসে পড়তো। তখন তোমাকে যে কী সুন্দর লাগতো। আমি মুগ্ধ চোখে অপলকভাবে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার আমার জন্য প্রতিদিন যত্ন নেওয়া, কিছু না পেরেও আমার জন্য প্রতিদিনই নুডলস রান্না করে নিয়ে আসা, আমার দিকে মায়া চোখে তাকিয়ে থাকা, তোমার দুষ্টুমিগুলো সব কিছু আমাকে তোমার প্রতি কতটা যে দুর্বল বানিয়ে দিল তা আমি নিজেও বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া নিজেকে শূন্য লাগতো। আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক 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 ভালোবাসি। স্যারের কথাগুলো আমি আবছা আবছা শুনতে লাগলাম। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ বন্ধ হয়ে আসছে। কেন যেন সব কিছু আচ্ছন্ন লাগছে। আমি আপ্রাণ চেষ্টা করছি চোখ দুটো খুলে রাখার, স্যারের কথা সম্পূর্ণ শোনার, কিন্তু না, আমি পারলাম না। পরাজিত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম।
সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্যার রুমে নেই। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। মাথাটা হালকা ভার ভার লাগছে। হয়তো ঘুমের ওষুধটা হার্ড ডোজে ছিল। তাই ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসলাম। ব্যালকনির রেলিংয়ের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে আনমনে তাকিয়ে রইলাম। সকালে শীতল হাওয়া আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ রাতের বেলা ছেড়ে কথাগুলো ভাষা ভাষা মনে আসতে লাগলো। স্যার আমাকে খুব আবেগ দিয়ে কিছু কথা হয়তো বলেছিল। কিছু কিছু কথা স্পষ্ট মনে আছে, কিন্তু কিছু কথা কেমন যেন মনে হচ্ছে স্যার কি বলেছিল নাকি স্বপ্ন দেখছিলাম। হয়তো ঘুমের ওষুধের কারণে আমার এমন লাগছে যে স্যার সত্যি বলেছে, আসলে বলেননি, আমি কল্পনা করেছি। না হলে শুধু শুধু স্যার আমাকে এত ইমোশনাল কথা কেন বলবে? না, আমি বোধহয় স্বপ্নই দেখছি। এমন স্বপ্ন তো আগেও কত দেখতাম। প্রথমে কথাগুলো মনে পড়ে যে ভালো লাগা শুরু হয়েছিল, এই বিভ্রান্তিতে জড়িয়ে সেই মনটা আবার খারাপ হয়ে গেল। এই দুদিন পর আমি ভার্সিটিতে গেলাম। ভার্সিটির গেটে পা রাখার সাথে সাথে কোথা থেকে আসিফ এসে আমার পায়ে পড়ে মাপ চাইতে লাগলো, তাও আবার সবার সামনে। ও আপু আপু করে প্রচুর মাপ চাইছে। সবার সামনে আমার বিশ্রী বোধ হতে লাগলো। তাই আমি ওকে ঠিক আছে বলে চলে আসলাম। বুঝতে পারলাম শুভ্র স্যার শুধু ওকে মেরেই ক্ষান্ত হয়নি, আরও অনেক কিছুই করেছে। ক্লাস শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম রিক্সা করে। পথে সামিয়ার সাথে দেখা। সামিয়া ওর ভার্সিটি থেকে ফিরছিল। তারপর দুজনে মিলে রাস্তার ওপারে গিয়ে জমিয়ে ফুচকা খেতে লাগলাম। উহ, যা ভালো লাগছে না, কতদিন পর খাচ্ছি। আমি অলরেডি 1.5 প্লেট খেয়ে অনেকটা ফুচকা মুখে তুলতেই তার আগে সামিয়ার হাত দিয়ে পেছনে ইশারা করলো। আমি ফুচকা মুখের সামনে ধরেই পেছনে ঘুরতে দেখলাম স্যার দুহাত বুকের ভেতরে গুজে গাড়ির সাথে হেলান দিয়ে ছানগিলার চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। সামনের চুলগুলো হালকা হালকা বাতাসে উঠছে। একটি অ্যাশ কালারের শার্ট, গায়ের সাথে ব্ল্যাক কালারের ডোর কাটার টাই একটু ঢিলে করে রেখেছে। ব্লেজারটা বোধহয় খুলে রেখেছে। সাতের হাঁটা ফট করে রেখেছে কোন পর্যন্ত। স্যারকে দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার এবার ধীরে ধীরে আগাতে লাগলো আমাদের দিকে। আমাদের সামনে দাঁড়িয়ে মাত্র কিছু বলার জন্য মুখ খুলতেই আমি আবার হাতের ফুচকা স্যারের মুখে ঢুকিয়ে দিলাম। স্যার মুখে ফুচকা নিয়ে কিছুই বলতে পারছে না। আমি জোরে জোরে হাসতে লাগলাম খুব। স্বামীও হাসছে। আর স্যার তাড়াতাড়ি ফুচকা গিলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফুচকা খাওয়া শেষ হলে আমরা তিনজন তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর শুভ্র স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি জানালার পাশে বসে জানালার বাইরে হাত বাড়িয়ে নেড়ে নেড়ে বৃষ্টির পানি ছুঁচ্ছি। একটু পর স্যার আমার হাত টেনে বলল, কী করছো? ভিজে যাচ্ছ তো। আমি তার কথায় তোয়াক্কা না করে আবার হাত বাড়িয়ে দিলাম। স্যার আবারও হাত টেনে বলল, কতক্ষণ ধরে ভিজছো? ঠান্ডা লাগলে কি করবে? কথা বললে কথা শোনো না। তার কথা শুনে আমি ভুরুকুচকে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ স্যার আমার গালে একটা কিস করলো। আমি তো হতবাক হয়ে গেলাম। মুখে হা হয়ে গেল। চোখ বড় বড় করে গালে হাত দিয়ে ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যার মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসি বলছে, এতে আমার কোনো হাত নেই। তুমি বারবার মুখ ফুলিয়ে তো কিউট দেখায় কেন? বলে লাজুক হাসি দিতে দিতে ল্যাপটপটা হাতে নিয়ে বাইরে চলে গেল। আর আমি এখনও গালে হাত দিয়ে মুখ হা করে ভাবছি এটা কি হলো। রাতে শুভ্র স্যার আমাকে পড়াতে বসেছে। স্যারের মুখের সামনে একটা মোটা বই তুলে পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে। কিন্তু আমার তো এত ঘুম পাচ্ছে, কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। এক সময় ঘুমে ঢুলতে ঢুলতে আমি কখন যে স্যারের কোলেই মাথায় পেতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখনও স্যারের কোলেই আছি। আর স্যার সেভাবেই বসা অবস্থায় খাটের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। তার মানে আমি সারা রাত এভাবেই ছিলাম। কিন্তু স্যার আমাকে ডাকলো না কেন? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমার উঠে বসায় স্যার টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। আমি বললাম, আপনি আমাকে ডাকলেন না কেন? আপনার এভাবে ঘুমাতে সমস্যা হয়েছে না? স্যার মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি এত সুন্দর করে ঘুমিয়েছিলে, ডাকতে ইচ্ছে করছিল না। তাই তো আমি সারা রাত তাকিয়ে কথাটা সম্পূর্ণ না করেই সে উঠে বাথরুমে চলে গেল। আর আমার মনে একটা ভালো লাগাও তৈরি করে গেল। একদিন বিকেলবেলা আমার বড় আপু আর ভাবি আসলো আমাকে নিতে। আমি তো সেই খুশি। স্যার আমাকে যেতে দেয়নি। এবার গিয়ে তাকে জব্দ করতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। সামিয়া বলল, ভাবি ভাইয়াকে বলছো? আসলে স্যারকে আমি এখনও বলিনি। বলে তো আর আমাকে যেতে দিবে না। আমি মাকে মিথ্যে করে বললাম, মা আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে, আমার যাওয়ার পর আপনি একটু জানিয়ে দেবেন। মা বলল, সত্যি? তুমি যাও, আমি বলে দিব।
আমিও খুশি হয়ে চলে আসলাম। বাসায় গিয়ে পৌঁছাতেই বিছানায় ঝাঁপ দিয়ে পরে একটা লম্বা ঘুম দিলাম। রাতে আর খেতে উঠলাম না। বিছানা ছাড়লাম একেবারে সকালে। ফোন হাতে নিয়ে দেখি ৭৩টা মিস কল। সব শুভ্র ছেড়ে দিয়েছে। আমি ভয়ে আর কল ব্যাক করলামই না। ফোন দিলেই না আবার চলে আসতে বলে। আজ ৩ দিন হয়ে গেছে ছেলেরা আমাকে একবারও ফোন করেনি, তাই একটু মন খারাপ লাগছে। আমার ফোন দেওয়ার ইচ্ছে করলেও কেমন যেন আর দেওয়া হলো না। তবে এখানে ছেড়ে করা রুটিনগুলো ইচ্ছে মতো ভাবছি। বেশ লাগছে। ভাবছি ১ মাসের আগে আর যাব না, কিন্তু স্যারকে দেখতেও ইচ্ছে করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনের একটা মেসেজ আসলো ছামিয়ার নাম্বার থেকে। ওপেন করে দেখি লেখা, আজ বিকালে এসে পড়ো, বড় ফুপু আসবে সন্ধ্যায়। সেই কড়া ফুপু আসবে, তার মানে তো যেতেই হবে, কী করার। ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বিকেলে। ওই বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাসার ভিতরে গিয়ে দেখি বাড়ি পুরো খালি। সামিয়ার নাম ধরে ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। রুমে গিয়ে দেখি স্যার সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমার সাড়া পেয়ে একবার চোখ তুলে তাকে আবার ল্যাপটপে মনোযোগ দিল। তাকে দেখে আমি থমকে গেলাম। উস্কো খুস্কো চুল, মুখ দেখে মনে হচ্ছে ৩ দিন ধরে শেভ করেনি। চোখ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাসার সবাই কোথায়? আজ নাকি ফুপু আসবে। স্যার না তাকে থমথমে গলায় জবাব দিল, সবাই নানু বাড়ি গেছে একটু আগেই। আমি কৌতূহলী চোখে বললাম, তাহলে সামিয়া জামাকে মেসেজ দিল আসার জন্য, ফুপু আসবে? স্যার ল্যাপটপ টিপতে টিপতে বলো, সেটা আমি দিয়েছি, ফুপু আসবে না। আমি ভুরুকুচকে বললাম, কিন্তু কেন? এবার স্যার ল্যাপটপ নামিয়ে উঠে এসে খপ করে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কেন? ফাঁকি কি শুধু তুমিই দিতে পারো? এই বলে সে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল, আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ শুভ্র স্যার রুমে এসে আমাকে জট করে উঠিয়ে বসিয়ে দিল। বলল, এই কদিন আমার ঘুম কেড়ে নিয়ে শান্তিমতো ঘুমিয়েছ না? আজ আমি ঘুমাবো। বলেই আমার কোলে মাথা পেতে শুয়ে পড়ল। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু হতভম্ব ভাবটা এখনও কাটেনি। স্যার প্রতিদিন ঘুমায়নি কেন, আর আমি স্যারের ঘুম কেড়ে নিয়েছি মানে? ভাবতে ভাবতে আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম। সকালের আলোয় আমার ঘুম ভেঙে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার এখনও ঘুমাচ্ছে। আমি স্যারকে সরাতে গেলে স্যার ঘুমের চোখে হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। আমি যতই সারাতে চেষ্টা করছি, ততই সে আর শক্ত করে ধরে। তার মুখ আমার পেটে ঘষে লাগলো। আমার খুব সুড়সুড়ি লাগছে, সাথে লজ্জাও। অনেক কষ্ট করে নিজেকে ছেড়ে থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ পর বের হয়ে দেখি স্যার উঠে পড়েছে, বসে বসে চোখ কচলাচ্ছে। বিকেলে আমি আর সামিয়া হলে বসে ক্যারাম খেলছি। হঠাৎ স্যার এসে বলল সেও খেলবে। ৩ জন জমিয়ে খেলছি, কিন্তু স্যারের জন্য আমি আর সামিয়া কেউই বেশি গুটি নিতে পারছি না। আর ওদিকে স্যার তার সাইডে গুটির পাহাড় জমিয়ে রেখেছে। অবশেষে স্যার ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড আর সামিয়া লাড্ডু। আমি তো সেই খুশি। এর আগের বার সামিয়া আমাকে গেমে খাইয়েছিল তাই। আর এটা নিয়ে আমাকে অনেক খেপিয়েছে, তাই আমিও এখন ওকে বুড়ো আঙুল দেখিয়ে দৌড়ে উঠতে গেছি। তখনই ক্যারামে পা ভেজে ঠাস করে সোপায়ের সাথে পায়ের বাড়ি খেলাম। খুব ব্যথা পেয়েছি। আমি বুঝতে পারছি না, হাঁটুর খানিকটা নিচে কেটে গেছে। কিন্তু ওদেরকে মুখে হাসি এনে বললাম, ঠিক আছে। রুমে বসে ছেলোয়ার খানিকটা উঁচু করে দেখলাম কতটুকু কেটেছে। এমন সময় ছেড় আসলো হাতে একটি মলম নিয়ে। ছেড়কে দেখে আমি তাড়াতাড়ি ছেলোয়ারের নিচ নামিয়ে নিলাম। ছেড় আমার সামনে বসে হঠাৎ আমার ছেলোয়ার ধরে উপরে উঠাতে লাগলো। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে আবার নামিয়ে দিলাম। এবার ছেড় রেগে গিয়ে এক টান দিয়ে ছেলোয়ারে কাটা জায়গা পর্যন্ত উঠিয়ে নিয়ে মলম লাগিয়ে দিতে লাগলো। আমার খুব অস্বস্তি লাগছে, তাই আমি বারবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছি। এবার ছেঁড়া আমার রেগে গিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কী সমস্যা? আমি ছুলে কি হয় তোমার? এখন কেন আমার সাথে এমন করছো? 1 বছর জ্বালিয়েও আমাকে শান্তি পাওনি, এখনও দূরে দূরে থাকো? আবার সে একই কথা বলছে যে আমি তাকে জ্বালিয়েছি। আমি এক ছিটকানি দিয়ে তার হাত ছাড়িয়ে জোরে বললাম, আমি আপনাকে জ্বালিয়েছি? আর আপনি কি করেছেন? আপনি আমাকে খুব শান্তি দিয়েছেন। আমার কেমন লাগে সেটা আমি বুঝি। আমার সেই আঘাতে মলম লাগাতে পারবেন না, যেহেতু এই আঘাতে লাগানোর প্রয়োজন নেই। বলেই আমি হনহন করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার পর রুমে এসে দেখলাম স্যার এখনও বেডে বসে আছে আর স্যার সং শুনছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছি।
আয়নায় দেখলাম ছেড় আমার দিকে হঠাৎ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে এক ধরনের চাপা কষ্টের ছাপ। গানের কিছু লাইন আমাকে খুবই আকৃষ্ট করছে। আমি চুপচাপ শুনতে লাগলাম। এই গান স্যার শুনছে কেন? এই গান তো আমার শোনা দরকার। ছেড় এখন আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, যেন গানের মাধ্যমে তার মনের কষ্ট সে আমাকে শোনাচ্ছে। আমার চোখে পানি এসে পড়ল। আমি তাকে আড়াল করে লুকিয়ে চোখের পানি মুছলাম। তারপর উঠে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সোফায় বসে ভাবছিলাম, আমার ছেড়ে কীভাবে না বললেও হতো। ছেড় তো আমাকে ওষুধ লাগাতে এসেছিল। এমন সময় ছেড় আমার সামনে ব্যথার ওষুধ হাতে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম এখনও মুখটা শুকিয়ে রেখেছে। আমি হাত পেতে ওষুধটা নিতেই জগ থেকে পানি ঢেলে আমার দিকে ধরিয়ে দিল। আমি ওষুধটা খাওয়ার পর সে চলে গেল। আমার সব কিছু মিলিয়ে খুব কান্না পেতে লাগলো। সবাই ব্যাক সাইডের হাতের উপর মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি আমি ছেড়ে বুকে শুয়ে আছি বিছানাতেই। তার মানে ছেড়ে আমাকে এখানে নিয়ে এসেছে। ছেড়ে ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে আবারও মন খারাপ হয়ে গেল। আমি উঠে নিচে চলে আসলাম। নাস্তার সময় স্যার বলল সে ওপরে রুমে খাবে। আমি তার প্লেট নাস্তা নিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে স্যারের সামনে টি টেবিলটায় রাখলাম। তারপর দাঁড়িয়ে রইলাম সেখানেই। স্যার ল্যাপটপের পাশে রেখে উপর থেকে প্লেটটা উঠাতেই ভেসে উঠল দুটি ত্রিকোণাকৃতি স্যান্ডউইচ। মাঝখানের ফাঁকা জায়গায় জ্যাম দিয়ে ইংরেজিতে লেখা সরি। তার পাশে একটা সিদ্ধ ডিম। এটাকে আমি জ্যাম দিয়ে একটু খুব মুখচ্ছিরি বানিয়ে মন খারাপ। আর নাক হিসাবে লাগিয়েছি গাজরের একটি স্লাইড। অনেক কিউট লাগছে। তার পাশে দুটো লেটুস পাতা। স্যার তা দেখে একটু মুচকি হেসে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে শাড়ির আঁচলের কোনো আঙ্গুল পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে ফেললাম। স্যার আমার হাত টেনে তার পাশে বসালো। তারপর খুব নরম করে বলল, তুমি খেয়েছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। তারপর স্যার তার হাত দিয়ে আমার মুখে একটা স্যান্ডউইচ তুলে খাইয়ে দিতে লাগলো। তারপর খাওয়ার মাঝখানে জিজ্ঞাসা করলো, ব্যথা কমেছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। স্যার আমার হাত ধরে বলল, আই অ্যাম সরি, তুমি এমনিতেই ব্যথা পেয়েছো। আর আমি তার ভিতরে তোমাকে কথা শোনালাম। তখনই স্বামী এসে জানালো স্যারের সে কড়া ফুপু এসেছে। আমি স্যারের দিকে তাকালাম আর স্যার আমার দিকে। তারপর দুজনেই একসাথে হেসে দিলাম, কারণ কদিন আগে স্যার এই মিথ্যে কথা বলেছিল আর আজ তা সত্যিই হয়ে গেল। একদিন সকালে শুভ্র স্যার আর আমি আবার জঙ্গিয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে